ঘাড়ে আপনার হচ্ছে কালো হয়ে গেছে অথবা আপনি মনে করছেন যে এটা ময়লা, আজকে আসি এটা নিয়ে কথা বলবো। আমি ডক্টর মহুয়া, ডার্মাটোলজিস্ট, চিটংয়ে চেম্বার করি। আর আমি অনেকদিন থেকে এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছি যেগুলো আপনাকে একটু অ্যাওয়্যার করবে। সেজন্য আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ আপনি পারেন যে একজন মানুষকে সচেতন করতে। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে মেডিকেলের ভাষায় আমরা বলি অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। অনেক পেশেন্ট দেখা যায় যে আমাদের কাছে আসেন, বলেন যে ঘাড়ে কালো দাগ হয়ে গেছে, অথবা বলেন যে সে হয়তো ঘাড়টা ভালোভাবে পরিষ্কার করেনি। আসলে সেটা না, অনেকে দেখা যায় এটা খুব রাব করতে থাকেন ময়লা মনে করে, কিন্তু এটা কিন্তু আসলে যায় না। এখন এই অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সটা কাদের হয়? যাদের দেখা যায় যে একটু ওবিসিটি আছে, তারপর অনেক আগে থেকে বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, অথবা কোলেস্টেরলের পরিমাণটা বেশি, অথবা যারা সবসময় বসে থাকেন, তার মানে সিডেন্টারি লাইফস্টাইল যাদের আছে, তো অনেক সময় জেনেটিক কারণ আছে কিছু, এগুলোর কারণেও কিন্তু আমাদের অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সটা হতে পারে। এবং সবচেয়ে খারাপ একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু আগে মিড লাইফে যে অথবা অ্যাডাল্টে অ্যাকান্থোসিসটা খুব বেশি পেতাম, কিন্তু এখন দেখা যায় আমাদের 8-9 বছরের বাচ্চারাও কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সের সমস্যায় ভুগছেন। এবং আমাদের কাছে বাবা মারা আসলে নিয়ে আসেন যে বাচ্চাটা আসলে ঠিক মতো গোসল করেনি, এই জন্য ময়লা হয়ে গেছে, এই জিনিসটা নিয়ে। এখন যখন আমাদের অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সটা হচ্ছে, এটা কিন্তু সূর্যের রোদের কারণে হতে পারে, অথবা অনেক সময় ধরে ঘাম হলে, অথবা কোনো কারণে ময়লা থাকলে বডিতে। কিন্তু দেখা যায় এই অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সটা কিন্তু একটু খুব ভেলভেটিক হয়, খুব থিক টাইপের হয় একটা। আর এই জিনিসটার সাইডগুলো হচ্ছে আমাদের ঘাড়ে হয়, এবং আমাদের আন্ডার আর্মসে হতে পারে, আমাদের নাকেল প্যাডগুলোতে হতে পারে, থাই এরিয়াতে হতে পারে, বাটক্সে হতে পারে। এবং সেগুলো আমরা অন্যান্য জায়গা থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করব, সেটা হচ্ছে যখন এটাকে খুব বেশি রাব করা হয় তখন জিনিসটা আরো বেশি ওর্স হয়ে যায় এবং লাল হয়ে যায়। অনেক সময় এখানে বিভিন্ন ধরনের ইনফেকশনও হতে পারে। প্রথম যখন আমাদের কাছে একজন পেশেন্ট এরকম নিয়ে আসেন, আমরা ফিজিক্যালি পেশেন্টকে দেখি এবং দেখার পরে কিছু ব্লাড ইনভেস্টিগেশন দিতে হয়, যেটা হচ্ছে আমরা ডায়াবেটিসটা করাই, তারপর কোলেস্ট্রল আছে কিনা এটা দেখি, HbA1c-টা করি, তারপর তার থাইরয়েড প্রোফাইলটাও একটু চেক করে নেই। এখন অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সটা কেন হয়? অনেক সময় দেখা যায় যে পেশেন্টের হয়তো কোনো ধরনের ডায়াবেটিস নাই, কিন্তু এটা দিয়েও কিন্তু তার একটা ওয়ার্নিং সাইন বুঝায়, এবং পেশেন্টের বডিতে তখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। ইনসুলিন এমন একটা হরমোন যেটা হচ্ছে আমাদের ব্লাড সুগারটাকে কন্ট্রোল রাখে, কিন্তু দেখা যায় যে অনেক সময় আমাদের এই ইনসুলিনটা খুব বেশি ওভার প্রোডাকশন হচ্ছে, কিন্তু ভালো করে এটা ইউজ করা হচ্ছে না। তখন দেখা যায় আমার বডি আস্তে আস্তে করে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে, এবং এর সমস্যাটা কিন্তু আমার বডিতে পড়ে। তখন ব্লাডে আমরা যখন পরীক্ষা করি তখন কিন্তু হয়তো পেশেন্টের ডায়াবেটিস নেই, কিন্তু তার এর মধ্যে বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে, এবং আমার স্কিন কিন্তু অনেক আগে থেকেই আমাদেরকে এটা জানান দিচ্ছে। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা এই ধরনের কোনো সমস্যায় পড়েন, অথবা আপনাদের বাচ্চারা যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন, আপনারা যে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে আসবেন, এবং এই রোগটার রুট কজ কি এটা দেখেই যেন আমরা পরবর্তীতে চিকিৎসাটা নিতে পারি। তারপর ডায়াগনোসিস হওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে যাই। এটা বাইরে থেকে আসলে খুব বেশি ক্রিম ইউজ করে খুব বেশি আমরা ফল পাই না, যদি আমরা রুট কজটা আইডেন্টিফাই করতে না পারি। তাছাড়া বিভিন্ন ধরনের প্রসিডিউর আমরা এখানে করি। কেমিক্যাল পিলিং একটা ভালো অপশন, বিভিন্ন ধরনের ক্যারোটোলাইটিক এজেন্ট অথবা রেটিনয়েড এগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারি, তবে অবশ্যই সেটা ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনারা ডার্মাটোলজিস্টের কাছে আসতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।